হিটলার সারাক্ষণবর পর্ব ২৬ ১৫ প্লাজ লেখনী আয়শা। ভোরের নরম আলো যখন জানালার ফাঁক গলে চৌধুরী বাড়ির ঘরের ভেতর এসে পড়ল, তখন সেই মিষ্টি রোদের ঝিলিক মারিয়ার চোখের ওপর এসে লাগল। মারিয়া এক ঝটকায় ধরফর করে বিছানায় উঠে বসল। সে ঘরের চারদিকে বড় বড় চোখে তাকিয়ে দেখল, এটা শিহাবের ঘরের দরজা নয়, বরং তার নিজের বেডরুম। বিছানায় বসে সে চরম গোলকধাঁধায় পড়ে গেল। নিজের মাথায় হাত দিয়ে সে মনে মনে চিন্তা করতে লাগল, আমাকে এই রুমে কে নিয়ে আসলো? আমার যতটুকু মনে আছে, আমি তো কাল রাতে ওই ঘরের দরজার বাইরে বসে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমি এই রুমে আসলাম কি করে? নাকি আমি ঘুমের ঘোরে নিজেই হেঁটে হেঁটে চলে এসেছি? না না, আমি যা ভাবছি তা এক্কেবারে অসম্ভব। শিহাব স্যার তো আমাকে ছুঁয়েও দেখবেন না। মারিয়া আর বেশি কিছু না ভেবে মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে দ্রুত ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে চলে গেল। সকালবেলা মাহির অফিসে চলে যাওয়ার পর রুবা আর নিজের রুম থেকে বের হয়নি। গতকাল রাতের সমস্ত ক্লান্তি, শরীরের হালকা ব্যথা আর তার ওপর মাহিরের মনে করিয়ে দেওয়া সেই এক্সামের রেজাল্টের কথা, সব মিলিয়ে সে বিছানায় কম্বল মুড়ি দিয়ে পড়ে রইল। সে মনে মনে বিরক্তি প্রকাশ করে বলল, ধুর বাবা, সকাল সকাল ওই রেজাল্টের কথা মনে করিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল হিটলারটার? এখন তো আমার খাওয়া দাওয়া, শান্তি সবকিছু এক্কেবারে শেষ। রুবার মনটা এখন অবাধ্য শিশুর মতো শুধু একটা কথাই বলছে, আর মাত্র ২ দিন পর রেজাল্ট। এতদিন যে অনেক ফুর্তি করলি রুবা, এখন সব শেষ। রুবা নিজের মনে আর কত ধরনের কথা যে আওড়াচ্ছে তা সে নিজেও জানে না। এসব ৭-৫ চিন্তা করতে করতে কখন যে সে পাশে শুয়ে থাকা ঘুমপাগলি কিটিকে শক্ত করে জড়িয়ে ধরে আবার ঘুমের দেশে তলিয়ে গেল, সে নিজেও টের পেল না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে মারিয়া একটা হালকা রঙের সুতির সুন্দর থ্রিপিস জামা পরে নীল। মারিয়া এই চৌধুরী ম্যানশনে আসার পর থেকে একটাও ওয়েস্টার্ন পোশাক পরেনি। সে তার আগের চেনা স্টাইল বাদ দিয়ে এখন নিয়মিত থ্রিপিস আর বাঙালি সাজেই নিজেকে সাজাচ্ছে। মারিয়া ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল, নিয়াজ সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে বেশ মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন। মারিয়া ওনার কাছাকাছি গিয়ে নরম গলায় বলল, গুড মর্নিং আঙ্কেল। কেমন আছেন আপনি? মারিয়ার গলার মিষ্টি আওয়াজ শুনে নিয়াজ সাহেব খবরের কাগজ থেকে চোখ তুলে ওর দিকে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক চিলতে সুন্দর ও স্নেহমাখা হাসি ফুটে উঠল। তিনি বললেন, গুড মর্নিং মা। আমি ভালো আছি। তা আমার মাটা কেমন আছে? মারিয়া মৃদু হেসে বলল, আমিও ভালো আছি আঙ্কেল। তা আপনি কি ব্রেকফাস্ট করেছেন? নিয়াজ সাহেব একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোকে ফেলে আমি একা একা কিভাবে নাস্তা করি বল? বুড়ো মানুষ একা একা খেতে একটু ভালো লাগে না। আর শিহাবটা যে সকাল সকাল কোথায় চলে গেল, এখনো বাড়ি ফেরার নাম নেই। এই বলে তিনি আবারও খবরের কাগজে মন দেওয়ার চেষ্টা করলেন। মারিয়া ওনার একাকিত্ব বুঝতে পেরে ওনার হাতটা ধরে আদুরে গলায় বলল, চলুন আঙ্কেল, আজ আমি আর আপনি একসাথে বসে গল্প করতে করতে নাস্তা করব। শিহাব স্যার হয়তো সকাল সকাল কোনো জরুরি কাজে অফিসে গেছেন। চলুন তো দেখি। মারিয়ার এমন আন্তরিকতায় নিয়াজ সাহেব আর না করতে পারলেন না। সে ওনাকে নিয়ে বেশ আনন্দ সহকারেই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। মাহির তখন নিজের অফিসের কেবিনে বসে বেশ গুরুত্ব সহকারে কিছু ফাইল দেখছিল। ঠিক তখনই কোনো পারমিশন ছাড়াই দরজা খোলা শব্দে ওই দিকে তাকাতেই তার চোখ কপালে উঠল। সে দেখল ফারহান ভেতরে ঢুকছে, কিন্তু তার চোখমুখ রাগ আর ক্ষোভে এক্কেবারে লাল হয়ে আছে। তা দেখে মাহির নিজের এক জোড়া ভ্রু কুঁচকে ফারহানের দিকে তাকিয়ে বেশ রসিকতার সুরে জিজ্ঞেস করল, কি রে, সকাল সকাল এইরকম বলির পাঁঠার মতো মুখ ফুলে আছিস কেন? আর কারো রুমে ঢোকার আগে যে একটা পারমিশন নিতে হয়, সেই ম্যানার্সটুকুও কি ভুলে গেছিস? মাহিরের কথা শুনে ফারহান যেন আরও বেশি দপ করে জ্বলে উঠল। সে রাগী গলায় বলল, রাখ তোর পারমিশন। এই বলে সে এক ঝটকায় কেবিনের দরজাটা টেনে বন্ধ করে দিল এবং মাহিরের টেবিলের সামনে এসে 2 হাত রেখে দাঁড়িয়ে বলল, তুই আমাকে বিয়ে করালি কেন রে রিক?
বুঝহারা একা একা জীবন কাটানোর জন্য? মাহির অবাক হয়ে বলল, আরে, আমি তোকে কেন বিয়ে করাব? তুই নিজেই তো বললি তোর বিয়ে তুই করেছিস, সেখানে আমি তো কাজিয়াতুও ছিলাম না। হান, এখন শান্ত হয়ে বল, কি হয়েছে, এত রেগে আছিস কেন? ফারহান নিজের চশমাটা নাক থেকে একটু নামিয়ে চরম হতাশা আর ক্ষোভ নিয়ে বলল, তোর ওই আদরের বোন আমাকে এক ফোঁটা শান্তিতে থাকতে দিচ্ছে না। সে আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আর ব্লক করার আগে ডেসক্রিপশনে কি লিখে পাঠিয়েছে জানিস? লিখেছে, আপনার সাথে এখন আর আমার কোনো কথা হবে না। আপনি আমায় 4 দিন ধরে কোনো খোঁজ নেননি, কোনো খবর রাখেননি, তাই আপনাকে চিরদিনের মতো ব্লক মারলাম। আর আপনার সাথে কথা হবে একেবারে আপনার ঘরে বধূ সেজে যেদিন যাব, সেই দিন। তার আগে একদম না, হু 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 বাই। এই মেসেজটা দিয়ে পাশে একটা রাগী ইমোজি আর একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে ব্লক মেরে দিল। এখন তুই বল রিক, আমি এখন কি করব? ফারহানের অমন করুণ দশা দেখে মাহির আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে চেয়ারে হেলান দিয়ে উচ্চশব্দে হেসে উঠে বলল, কি আর করবি? বুয়ের কাছে যাবি, গিয়ে জাপটে ধরে কয়েকটা শক্ত করে চুম্মা দিয়ে আসবি। আর কি করবি, শালা গর্ধব! রিক, মজা করিস না তো ভাই। আমি এখানে টেনশনে মরছি আর তুই আছিস ফুর্তিতে। ফারহান কপালে হাত দিয়ে বসল। মাহির নিজের কলমটা টেবিলে রাখতে রাখতে এক বাঁকা হাসি দিয়ে বলল, তোর টেনশন আরও একটু বাড়িয়ে দিতে আরেকটা ধামাকা কথা বলি শুন। আজ সন্ধ্যায় তোর বউ গ্রামের বাড়ি যাচ্ছে, তার প্রাণপ্রিয় বান্ধবীর বিয়ে উপলক্ষে। হোয়াট? ফারহান প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে উচ্চস্বরে চিৎকার করে উঠল। বেটা, আস্তে চিল্লা। কানের পর্দা ছিঁড়ে দিবি নাকি? মাহির কপালে হাত দিল। হ্যাঁ, আম্মু তো বলল বাড়ির সবাইকে নিয়ে নাকি ওরা চলে যাবে। আমি বললাম তোমরা যাও, আমার অফিসের অনেক কাজ আছে, আমি যেতে পারব না। এই বলে কল কেটে দিলাম। বনু তো যাচ্ছে না ওদের সাথে মনে হয়। ফারহানের এই আশাবাদী কথা শুনে মাহির একটু মন খারাপ করে বলল, তোর বোন কি আর বাড়িতে বসে থাকার পাত্রী রেহান? গেছে মনে হয়। যা উড়ালচণ্ডী মেয়ে, বিয়েতে না যেয়ে ঘরে বসে থাকবে বল। এই বলে মাহির আবার নিজের কাজে মন দিল। আর তা দেখে ফারহানের ঠোঁটের কোণে এক রহস্যময়, বাঁকা হাসি ফুটে উঠল। সে মাহিরের টেবিলের একদম কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, রিক, চল দুজনে এই বিরহ আর দুঃখে একটু এনজয় করে আসি, চল ভাই। আজ রাতে বন্ধুদের সবাইকে নিয়ে একটা জোরদার পার্টি দিই, কি বলিস? ওই তুই যা ইচ্ছে কর। আমি যদি কাজ শেষ করে সময় পাই তাহলে যাব, না হয় না। আগে দেখি আমার মহারানী বাচাল পাখিটা কই। এই বলে মাহির রুবার নাম্বারে কল দিতে লাগল। কিন্তু ওপাশ থেকে রুবা কল রিসিভ করল না। রুবা ফোন না ধরায় মাহির মনে মনে ধরে নিল, রুবা নিশ্চয়ই আম্মুদের সাথেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সন্ধ্যার দিকে রুবা যখন ঘুম থেকে উঠল, তখন তার শরীরটা বেশ ঝরঝরে লাগছিল। সে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখল পুরো ড্রয়িংরুম এক্কেবারে ফাঁকা, কোথাও কেউ নেই। চারদিকটা কেমন যেন নিস্তব্ধ ও থমথমে হয়ে আছে। তা দেখে রুবা একটু অবাক হয়ে দ্রুত পায়ে হেঁটে কিচেনের দিকে গেল। গিয়ে দেখল সেখানে রীতা আপা একা একা সব জিনিসপত্র গোছগাছ করছেন। তাকে দেখে রুবা জিজ্ঞেস করল, রীতা আপা, বাড়ির সবাই কোথায় গেল? আর তুমি বা সবকিছু এভাবে গোছাচ্ছ কেন? রীতা আপা রুবার দিকে তাকিয়ে বললেন, বৌমনি, বড় মাসহ বাড়ির সবাই গ্রামে গেছে কার জানি বিয়েতে। আর আমিও এখন আমার বোনের বাসায় যাচ্ছি, লেবার পেইন উঠেছে তো, তাই। আপনাকে বিকেলে অনেকবার ডেকেছিলাম, কিন্তু আপনি তো গভীর ঘুমে উঠলেনই না। আর মাহির বাবাও যাবে না বলল, তাই বড় মা আপনাকে আর জোর করে ডাকতে নিষেধ করে গেছেন। ওহ আচ্ছা, তাহলে তুমি যাও রীতা আপা, সমস্যা নেই। রাতের খাবার আমি নিজেই বানিয়ে রাখব। তা তোমার কাছে টাকা পয়সা আছে তো? রুবা দায়িত্বশীলের মতো জিজ্ঞেস করল। হ্যাঁ বৌমনি, বড় মা যাওয়ার আগে সব দিয়ে গেছেন। তুমি এত উত্তেজিত হয়ো না। রীতা আপা রুবার সাথে মিষ্টি করে কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন। পুরো বিশাল ভিলাতে এখন রুবা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই।
রুবা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রিজ খুলে একটা আইসক্রিমের বাটি বের করে নিল। সেটা চামচ দিয়ে খেতে খেতে সে আবার নিজের ওপরের ঘরের দিকে চলে গেল। রাত তখন প্রায় 12টা ঘরে। মাহির অফিসের সমস্ত কাজ শেষ করে ক্লাবের পার্টির দিকে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিল। কিন্তু মাঝপথে গিয়ে কি মনে করে সে গাড়িটা ঘুরিয়ে নিল এবং কি মনে করে ক্লাবে না গিয়ে সোজা নিজের বাড়ির দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। মাহিরের গাড়িটা যখন ভিলার সামনে এসে থামল, দারোয়ান জলদি গেট খুলে দিল। মাহির গাড়িটা পার করে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সে যখন সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যাবে, ঠিক তখনই তার নজরে পড়ল কিচেন রুমের দিকে। দেখল সেখানে হালকা একটা ডিম লাইট জ্বলছে। মাহির ওপরে না উঠে তার হাতের ব্লেজারটা ড্রয়িং রুমের চেয়ারের ওপর ছুঁড়ে মারল। শার্টের ওপরের দুটো বোতাম আলতো করে খুলতে খুলতে সে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আর রান্নাঘরে গিয়ে সে যাকে দেখল, তা দেখে মাহির যেন একসাথে 440 ভোল্টের এক বিশাল ইলেকট্রিক শক খেল। সে দেখল তার মহারানী চুলায় খুন্তি নেড়ে নেড়ে অত্যন্ত মনোযোগ সহকারে কি যেন একটা রান্না করছে। তবে মাহির সবচেয়ে বেশি অবাক হল রুবার ড্রেস আপ দেখে, যা সে আগে কখনো রুবার শরীরে দেখেনি। রুবার পরনে আজ মাহিরেরই একটা কালো টি শার্ট আর সাথে একটা ব্ল্যাক প্লাজো প্যান্ট। মাথার লম্বা রেশমি চুলগুলো খোঁপা করে আটকানো, আর তার পুরো ধ্যান এখন রান্নার দিকে। বুয়ের এমন মোহময়ী ও অপরূপ রূপ দেখে মাহির নিজের ভেতরের তৃষ্ণা আর সামলাতে পারল না। সে পাশে দেয়াল ঘেঁষে থাকা ফ্রিজটা আস্তে করে খুলে এক বোতল ঠান্ডা পানি বের করল এবং এক ঢোক খেয়ে বোতলটা আবার রেখে দিল। এরপর সে ডিপ ফ্রিজ থেকে একটা আইসক্রিমের বক্স হাতে নিয়ে অত্যন্ত নিঃশব্দে রুবার পেছনের দিকে এগোতে লাগল। মাহির অত্যন্ত সাবধানে আইসক্রিমের বক্সটা পাশের স্ল্যাবে রাখল। এরপর এক লহমায় সে রুবাকে পেছন থেকে নিজের দুই শক্তিশালী হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল এবং নিজের মুখটা রুবার নরম ঘাড়ে গুঁজে দিল। হঠাৎ নিজের কোমরে কারো শক্ত ও ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে রুবা প্রথমে একটু ভয়ে চমকে উঠল। কিন্তু পরক্ষণেই অমন চেনা ও মাদকতাময় পারফিউমের সুবাস নাকে আসতেই সে শান্ত হয়ে গেল। সে নিজের কাজ করতে করতেই অভিমানী গলায় বলল, কখন এলেন আপনি? আর এত দেরি করলেন কেন? বুয়ের অমন মিষ্টি ও অভিমানী কণ্ঠস্বর শুনে মাহির রুবার ঘাড়ের ত্বকে নিজের ঠোঁট ছুঁইয়ে ফিসফিস করে বলল, সরি বার্ড। আমি তো জানতামই না যে আমার এই বাচাল পাখিটা ওদের সাথে গ্রামে যায়নি। জানলে তো আমি অফিসের সব কাজ ফেলে অনেক আগেই ছুটে চলে আসতাম। এই বলে মাহির রুবার ঘাড়ে ও কাঁধে নিজের অধরের তপ্ত স্পর্শ দিতে লাগল। রুবা নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আচ্ছা, এখন অনেক হয়েছে। আপনি গিয়ে আগে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই বলে রুবা জলদি চুলার আঁচটা বন্ধ করে মাহিরের দিকে ঘুরে দাঁড়াল। আর রুবা নিজের দিকে ঘুরে দাঁড়াতেই মাহির রুবার আগুনের তাপে ঘামে ভেজা সেই স্নিগ্ধ মুখশ্রী দেখে এক্কেবারে স্তব্ধ হয়ে গেল। রুবার ঠোঁটের ওপর আর কপালে জমে থাকা ছোট ছোট ঘামের কণাগুলো তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। মাহির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় রুবাকে দুহাতে কোলে তুলে নিয়ে রান্নাঘরের কিচেন কেবিনেটের ওপর বসিয়ে দিল। সে অপলক নজরে রুবার দিকে তাকিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করল। অত্যন্ত পরম মমতায় সে রুবার কপাল আর গালের ঘাম আস্তে আস্তে মুছে দিতে লাগল। মাহির অত্যন্ত গভীর গলায় বলল, জান, এত রাতে একা একা এত কষ্ট কেন করছো বলতো? আমি দরকার হলে অনলাইন থেকে খাবার অর্ডার করে নিতাম। কথাটা বলতে বলতেই মাহিরের নজর গেল রুবার গলার দিকে। আগুনের তাপে রুবার গলার ঘাম আলতো করে গড়িয়ে তার বুকের দিকে নামার উপক্রম করছিল। মাহির রুবার কোনো কথা শোনার আগেই নিজের রুমাল দিয়ে আলতো করে সেই ঘামটুকু মুছে দিল। মাহিরের এমন গভীর ও তীব্র পুরুষালী স্পর্শে রুবার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। রুবার সেই কম্পন দেখে মাহির রুবার দিকে এক ঘোর লাগা, নেশাক্ত দৃষ্টিতে তাকাল। কোনো আগাম সংকেত বা অনুমতি ছাড়াই মাহির নিজের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া রুবার সেই নরম ঠোঁটের সাথে মিলিয়ে দিল। রান্নাঘরের সেই হালকা ডিম লাইটের আলোয়
চুলা থেকে বের হওয়া হালকা গরম আর সুরভির মাঝে মাহিরের হাত রুবার শরীরের বিভিন্ন ভাঁজে আর নিজের ভালোবাসার স্বাক্ষর ছড়াতে লাগল। রুবার অধরে নিজের ভালোবাসার রাজত্ব কায়েম করতে করতেই মাহির তার নেশালু ও গম্ভীর কণ্ঠে রুবার কানের কাছে ফিসফিস করে সুর মেলাল। আজ প্রথম পিপিয়ার এ হ্যায়, আজ প্রথম পিপিয়ার এ হ্যায়, বিয়ান আউর বেশেমার এ হ্যায়। মাহিরের সেই চেনা কিন্তু আজ এক্কেবারে অন্যরকম মাদকতায় ঘেরা কণ্ঠের গান শুনে রুবা সম্পূর্ণ কুপোকাত হয়ে গেল। সে নিজের দুহাত দিয়ে মাহিরের শার্টের কলারটা শক্ত করে খামচে ধরে তার আরও কাছে ঘেঁষে নিয়ে এল। কিচেনের সেই নিস্তব্ধ পরিবেশকে সাক্ষী রেখে মাহির আর রুবা এক তীব্র, বেসামাল ও মোহময়ী ভালোবাসায় মেতে উঠল। নিঝুম রাতে বারান্দার ঠান্ডা হাওয়া আর রিমঝিম বৃষ্টির মাঝে বিছানায় যখন রুবার পরনে শুধু ব্ল্যাক, ঠিক তখন মাহির ড্রিপ ফ্রিজ থেকে আইস স্টিক এনে রুবার নরম শরীরে ছোঁয়াতেই লজ্জায় চোখ বুজল রুবা। কানে ফিসফিসানি এলো, বার্ড আজ তুমি বেশি কষ্ট পাবে, প্লিজ মানিয়ে নিও। মাহির ঈর্ষান। পুরো বিশাল ঈর্ষান ভিলা আজ এক্কেবারে নিঝুম আর নিস্তব্ধ। বাড়ির সবাই গ্রামের বাড়ি চলে যাওয়ায় আর রীতা আপাও ছুটি নিয়ে চলে যাওয়ায় এই মস্ত বড় বাড়িতে এখন শুধু দুটি মনের রাজত্ব। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা ছুঁই ছুঁই। অফিস আর বাইরের সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেছে যখন এই দুই ভালোবাসার মানুষ নিজেদের এত কাছাকাছি আবিষ্কার করেছে। রান্নাঘরে রুবার সেই মায়াবী রূপ দেখে মাহির যখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল তখন রুবার হালকা অভিমানী কণ্ঠ মাহিরের ভেতরের তৃষ্ণাকে আরও বাড়িয়ে দেয়। তবে মাহির নিজেকে কিছুটা সামলে নিয়ে রুবার বানানো সেই গরম গরম খিচুড়ি, ভুনা মাংস দিয়ে একসাথেই ডিনার সেরে নিল। ডিনার করার পুরোটা সময় মাহিরের দুষ্টুমি ভরা চাউনি রুবাকে বারবার লজ্জায় লাল করে দিচ্ছিল। সেখানে মাহির আর রুবা একে অপরকে খাওয়ার দিছিল, আর খুনসুটি তো আছেই। ডিনার শেষ করে রুবা যখন টেবিলটা গুছিয়ে সবকিছু পরিষ্কার করতে ব্যস্ত, ঠিক তখনই পেছন থেকে এক জোড়া শক্তিশালী হাত এসে রুবার কোমর শক্ত করে জাপটে ধরল। মাহির নিজের মুখটা রুবার ঘাড়ের ওপর রেখে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, জান রাত বাজে 1টা এখন। অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো এবার। আজ আমার অনেক কাজ আছে জানো। রুবা একটু কেঁপে উঠে বলল, আরে ছাড়ুন না, আপনার কাজ শেষ করে নিন আর আমার কাজগুলো তো শেষ করতে দিন। কিন্তু মাহির আজ কোনো কথা শোনার পাত্রই নয়। সে রুবাকে চট করে নিজের সামনের দিকে ঘুরিয়ে এনে তাকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। এক ঝটকায় রুবাকে নিজের কোল পাঁজা করে তুলে নিল। রুবা অপ্রস্তুত হয়ে মাহিরের গলা জড়িয়ে ধরতেই মাহির নিচে ঝুঁকে প্রথম চুমুটা আঁকল রুবার উন্মুক্ত উদরে। উদরে ওপর ভালোবাসা মানুষের অমন ঠোঁটের গভীর ছোঁয়া লাগতেই রুবা এক মৃদু শিহরণে চোখ বুজে ফেলল। মাহির রুবাকে চোখ বন্ধ করতে দেখে কোলে নিয়েই ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরের ঘরের দিকে উঠতে লাগল। আর সিঁড়ি দিয়ে ওঠার প্রতিটি ধাপে সে রুবার কপাল, গাল আর ঠোঁটে একের পর এক গভীর ও তৃষ্ণার্ত চুম্বন করতে লাগল। রুবার পুরো শরীর তখন এক অদ্ভুত ভালোলাগায় অবশ হয়ে আসছিল। কোলে করেই মাহির রুবাকে নিয়ে বেডরুমের সামনের অন্ধকার করিডোরটায় চলে এলে এবং সেখানে দেয়ালের সাথে রুবাকে সজোরে চেপে ধরল। করিডোরের আবছা আলোছায়ার মাঝে দেয়ালে পিঠ ঠেকানো রুবার শরীরটাকে নিজের শরীরের সাথে এক্কেবারে পিষে ফেলেছে মাহির। সে রুবাকে কোনো ছাড় না দিয়ে তার অধরে নিজের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া ডুবিয়ে অতিমাত্রায় কিস করতে লাগল। মাহিরের এই গভীর ভালোবাসায় রুবার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা বড় দায় হয়ে উঠল। সেও আজ যেন নিজেকে সঁপে দিল এক আদিম আকর্ষণে। রুবা কাঁপা কাঁপা হাতে আস্তে আস্তে মাহিরের শার্টের বোতামে হাত দিয়ে এক এক করে তা খুলতে লাগল। রুবাকে আজ এতটা এগ্রেসিভ আর ব্যাকুল হতে দেখে মাহিরও কিস করতে করতেই এক ঝটকায় নিজের শার্টটি গা থেকে খুলে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিল। করিডোরের সেই নীরবতায় শুধু দুই জোড়া ওষ্ঠের মিলনের এক তীব্র ও মধুর শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। করিডোরের সেই উন্মাদনা শেষে মাহির রুবাকে নিয়ে এসে দাঁড়াল জানালার পাশে থাকা বারান্দার কাছাকাছি। বাইরে তখন ঠান্ডা হাওয়া বইছে আর হালকা ছোট ছোট বৃষ্টির ফোঁটা ঝরছে। সেই বৃষ্টির রোমাঞ্চকর আবহে মাহির রুবাকে গভীর চুম্বনে মগ্ন রেখে আস্তে আস্তে রুমে নিয়ে এল।
এরপর সে রুবাকে আলতো করে কোল থেকে নামিয়ে বিছানার নরম চাদরে শুইয়ে দিল। ঠিক এই মাঝেই হঠাৎ টেবিলে রাখা মাহিরের ফোনটা বিকট শব্দে বেজে উঠল। কিন্তু মাহিরের কি এখন সেই ফোন ধরার মতো একটুও ধ্যান আছে? সে তো এখন রুবার দিকে অপলক নজরে তাকিয়ে মগ্ন হয়ে আছে। কারণ রুবার শরীরে এখন মাহিরের সেই কালো টি-শার্টটি আর নেই, সেখানে আছে শুধু ব্ল্যাক যা মাহিরকে চুম্বকের মতো তীব্রভাবে নিজের দিকে টানছে। অন্যদিকে রুবা চরম লজ্জায় ভুলেও নিজের চোখের পাতা খুলছে না। বুয়ের এমন লাজুক রূপ দেখে মাহির ঠোঁটের কোণে বাঁকা হাসল। সে রুমের মধ্যে রাখা ছোট ড্রিপ ফ্রিজ থেকে একটা আইস স্টিক এনে পাশে রাখল। মাহির বরফের টুকরোটি হাতে নিয়ে প্রথমে রুবার কাঁপতে থাকা গোলাপি ঠোঁটের ওপর আলতো করে ছোঁয়াতেই রুবা শিউরে উঠল। মাহির সেখানে না থেমে বরফটি নিজের ঠোঁটে চেপে ধরল, আর ঠিক সেই বরফশীতল ঠোঁট জোড়া দিয়ে সে রুবার উষ্ণ ঠোঁটে এক তীব্র ও জমাট বাঁধা কিস করতে লাগল। রুবার পুরো শরীর তখন এক অদ্ভুত ভালোলাগায় অবশ হয়ে আসছে। এরপর মাহির সেই গলতে থাকা বরফটি রুবার মসৃণ পেট বেয়ে আস্তে আস্তে নামিয়ে এনে এক্কেবারে রুবার মাঝ বরাবর এনে রাখল। পেটের বরফের সেই তীব্র ঠান্ডা স্পর্শ লাগতেই রুবা আর থাকতে পারল না, সে অবাধ্য হয়ে চোখ মেলে তাকাল। নাভির খাঁজে জমে থাকা সেই বরফওয়ালা ঠান্ডা পানিটুকু মাহির নিজের ঠোঁট দিয়ে অত্যন্ত তৃষ্ণার্তের মতো চুষে চুষে খেতে লাগল। মাহিরের ঠোঁট আর সেই পাগল করা উষ্ণ ছোঁয়া রুবার নাভিতে লাগতেই সে তীব্র এক আবেশে চোখ দুটো শক্ত করে বন্ধ করে মাহিরের মাথার চুলগুলো খামচে ধরল। মাহির তার বরফের কাজ শেষ করে রুবার ওপর পুরোপুরি ঝুঁকে পড়ল। তার শরীরের সমস্ত পুরুষালী ভার রুবার নরম শরীরের ওপর সঁপে দিয়ে সে রুবার ঠোঁটে আবারও এক গভীর ও তৃষ্ণার্ত চুম্বন এঁকে দিল। এরপর রুবার কানের লতিতে আলতো কামড় বসিয়ে তার ঘাড়ে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত মায়াবী ও নেশাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল, বার্ড, আজ হয়তো তুমি একটু বেশি কষ্ট পাবে। প্লিজ একটু মানিয়ে নিও। কারণ আজ রাতে তোমার এই বর তার সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই যে তোমার শরীরে আমার দেওয়া কালো শার্টটার বদলে শুধু এই ব্ল্যাক জড়ানো, এই যে তোমার আগুনের মতো তপ্ত শরীরের সুবাস, আর তোমার এই লাল ঠোঁটের অমৃত স্বাদ, এসব কিছু আমাকে এক্কেবারে পাগল করে দিচ্ছে। বার্ড, এতগুলো দিন তোমাকে ছাড়া কিভাবে যে একা একা কেটেছে তা শুধু আমিই জানি। আজ আর কোনো দয়া হবে না পাখি, আজ আমি তোমাকে এক্কেবারে নিজের মাঝে পিষে ফেলব। আমার এতদিনের জমানো সবটুকু তৃষ্ণা দিয়ে আজ রাতে তোমাকে নিঃশেষ করে দেব। মাহিরের মুখের এমন বেপরোয়া, আদিম আর তীব্র ভালোবাসার বাণী রুবার কানের ভেতর দিয়ে গিয়ে তার পুরো শরীরে যেন 440 ভোল্টের বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল। রুবার মেরুদণ্ড বেয়ে এক অদ্ভুত শিহরণ নেমে গেল। কিন্তু আজ যেন রুবাও আর সেই লাজুক পাখি হয়ে থাকতে চাইল না। মাহিরের এতদিনের জমানো তৃষ্ণা আর অবাধ্যতা রুবার ভেতরের নারীত্বকেও এক্কেবারে জাগিয়ে তুলেছে। সে হুট করেই এক অদ্ভুত পসেসিভনেসে মেতে উঠল। মাহিরকে কিছু বোঝার সুযোগ না দিয়েই সে এক ঝটকায় নিজেকে মাহিরের নিচে থেকে মুক্ত করে নিল এবং চোখের পলকে সে নিজে মাহিরের ওপর উঠে বসল। রুবার এমন আকস্মিক ও সাহসী পদক্ষেপে মাহিরও এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে এক হাত দিয়ে রুবার অবিন্যস্ত চুল সরিয়ে বিছানায় শুয়ে অবাক ও ঘোর লাগা দৃষ্টিতে তার বাচাল পাখির দিকে তাকিয়ে রইল। রুবার চোখের চাউনিতে তখন এক আদিম নেশা আর তার বরকে একচ্ছত্রভাবে নিজের করে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। রুবা আর এক মুহূর্ত দেরি করল না। সে ঝুঁকে এসে মাহিরের সেই চওড়া, উন্মুক্ত ও নগ্ন বুকে নিজের গোলাপি ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। মাহিরের বুকের প্রতিটি স্পন্দন যেন রুবার ঠোঁটে এসে আছড়ে পড়ছিল। রুবা সেখানে নিজের ওষ্ঠের উষ্ণ ছোঁয়া দিতে দিতেই অতিমাত্রায় ব্যাকুল হয়ে উঠল। সে ক্রমান্বয়ে মাহিরের সুগঠিত গলা, উন্মুক্ত বুক আর সেখান থেকে নেমে এসে তার সুঠাম পেটে নিজের ঠোঁট ও জি দিয়ে একের পর এক তৃষ্ণার্ত কিস করতে লাগল। মাহির রুবার এমন অনাকাঙ্ক্ষিত ও ভালোবাসার ছোঁয়ায় পুরো শিউরে উঠল, তার হাতের পেশিগুলো শক্ত হয়ে বিছানার চাদরটাকে খামচে ধরল। রুবা যখন মাহিরের পুরো শরীরে নিজের ভালোবাসার রাজত্ব কায়েম করে আবার ওপরে উঠেল, তখন মাহির এক হাত দিয়ে রুবার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল।
ঠিক সেই মুহূর্তে রুবা আর কোনো দূরত্ব না রেখে সরাসরি মাহিরের লাল হয়ে যাওয়া ঠোঁট দুটির ওপর নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। দীর্ঘ অধর মিলনের পর মাহির রুবার ভেজা গালে নিজের হাত রেখে গভীর চোখে তাকিয়ে ফিস ফিস করে বলল, আই লাভ ইউ বার্ড, লাভ ইউ সো মাচ। মাহিরের এই অনাকাঙ্ক্ষিত সময়ে এমন অপ্রকাশিত ও কাঙ্ক্ষিত ভালোবাসার কথা শুনে রুবা যেন আরও বেশি উন্মাদ হয়ে উঠল। সে নিজের সমস্ত লজ্জা আর জড়তা ঝেড়ে ফেলে তার পুরো শরীরের ভর মাহিরের নগ্ন বুকের ওপর ছেড়ে দিল। রাতের এই নিস্তব্ধ শহরে আর বাইরের রিমঝিম বৃষ্টির মাঝে দুজনের ঠোঁটের ওষ্ঠের মিলনের মধুর শব্দ, ভারী নিঃশ্বাসের ওঠানামা আর হৃদস্পন্দনের মৃদু আওয়াজ তাদের পুরো রুমটাকে আরও বেশি মোহময়ী, নেশাক্ত আর তীব্র কামনার এক স্বর্গীয় চাদরে মুড়িয়ে দিল। যেখানে দুটি তৃষ্ণার্ত আত্মা আজ রাতে এক অপরূপ কাব্যের মতো একে অপরের মাঝে সম্পূর্ণ বিলীন হয়ে গেল। বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পর পুরো ঘরের চাদর ও বালিশের তোলপাড় হওয়া শয্যায় এক অদ্ভুত শান্তি নেমে এল। মাহির রুবাকে বিছানা থেকে এক ঝটকায় জড়িয়ে থাকা চাদরসহ নিজের কোলে তুলে নিল। ঘরের মস্ত বড় কাচের জানালার ওপাশে রাতের শহরের নিস্পৃহ আলোগুলো তখন তাদের এই অবিন্যস্ত ও ভালোবাসায় সিক্ত ছায়ামূর্তির ওপর এক মায়াবী রূপ দিচ্ছিল। মাহির রুবাকে চাদর জড়ানো অবস্থায় কোলে নিয়েই ধীর পায়ে ওয়াশরুমের দিকে যেতে লাগল। ওয়াশরুমে গিয়ে মাহির রুবাকে নিচে নামিয়ে গা থেকে সেই চাদরটি এক ঝটকায় বাইরে ছুঁড়ে ফেলে দিল। এরপর সে ওয়াশরুমের সাদা গ্লাসের হট ডোরটি খুলে রুবাকে নিজের বুকের সাথে এক্কেবারে মিশিয়ে এনে শাওয়ারের কলটা ছেড়ে দিল। ওপর থেকে ঝর্নার ঠান্ডা পানি যখন এক লহমায় রুবার আদুরে শরীরে এসে লাগল, সে সহ্য করতে না পেরে মাহিরের কাঁধ খামচে ধরে আহ বলে এক মৃদু আর্তনাদ করে উঠল। রুবার এই কাতর শব্দ শুনে মাহির অপরাধী চোখে তার দিকে তাকাল এবং অত্যন্ত নরম সুরে শুধাল, জান, বেশি ব্যথা করছে কি? বলো আমায়। মাহিরের এমন ভালোবাসায় মাখানো নরম কণ্ঠ শুনে রুবা আলতো করে মাথা নাড়ল। সে নিজের লজ্জা ভুলে মাহিরের চওড়া বুকে মুখ গুঁজে দিয়ে বুক বরাবর নিজের ওষ্ঠের নরম ছোঁয়া দিল। তা দেখে মাহির নিজেকে আর ধরে রাখতে পারল না। সে আদুরে গলায় বলল, জান, কলিজা আমার, আজ অনেক হয়েছে, প্লিজ এখন আসো, ফ্রেশ করে দিই। কিন্তু মাহির তার পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই রুবা মাহিরের কামড় দিয়ে লাল হয়ে যাওয়া ঠোঁট দুটি নিজের ঠোঁটের মাঝে বন্দি করে ফেলল। মাহির নিজেকে অনেক কষ্টে সামলানোর চেষ্টা করেছিল, কিন্তু এই শেষ মুহূর্তে এসে সে আর নিজের ওপর কোনো কন্ট্রোল রাখতে পারল না। ঝাপসা হয়ে যাওয়া বাষ্প আর জলের ধারায় মাহির রুবাকে নিজের মাঝে আরও গভীরভাবে মিশিয়ে নিল। সে রুবার কানের কাছে ফিসফিস করে বলল, সরি যান। এই বলে মাহির রুবাকে ওপরের দিকে তুলে নিয়ে নিজের পুরো ভর আস্তে আস্তে ছেড়ে দিতে লাগল। রুবা ব্যথায় আর তীব্র সুখে মাহিরের নগ্ন পিঠ আর গলার কাছটা নিজের নখ ও হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রইল। ওপরের ঝর্নার পানি যেন তাদের এই মিলনকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তাদের এই তীব্র ও বেসামাল মিলনের পর পুরো ওয়াশরুম আর বেডরুম জুড়ে এক গভীর, মায়াবী ও স্বর্গীয় নীরবতা নেমে এল। ঝর্নার পানি পড়ার মৃদু ঝমঝম শব্দ আর দুই ব্যাকুল প্রেমিকের ক্লান্ত, ভারী নিঃশ্বাসের আওয়াজ ছাড়া পুরো ঘর তখন এক্কেবারে নিস্তব্ধ। মাহির রুবাকে পরম আদরে নিজের ভেজা বুকের সাথে জড়িয়ে ধরে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় নিয়ে এল। নরম চাদরের ওপর রুবাকে শুইয়ে দিয়ে সে নিজেও পাশে এসে তাকে এক্কেবারে নিজের বাহুডোরে বন্দি করে নিল। রুবার কপালের ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে মাহির তার কপালে এক দীর্ঘ, ভালোবাসাময় গভীর চুমু খেল। পুরো রুমে তখন শুধু তাদের ভালোবাসার ও ওষ্ঠের মিলনের এক মিষ্টি সুবাস আর এক টুকরো প্রশান্তি রাজত্ব করছিল। রুবাও সব ক্লান্তি ভুলে তার হিটলার বরের বুকে মাথা রেখে এক নিবিড় শান্তিতে চোখ বুজল। চলবে।